Dear students, welcome to my YouTube channel Physics with Shobir. আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন সম্পর্কে আলোচনা করব। তো এই ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি আমাদের স্মৃতিবিজ্ঞান অর্থাৎ কাইনেমেটিক্স এর একটা টপিক। তো এই স্মৃতিবিজ্ঞানে অ্যাকচুয়ালি আমরা কি পড়ে থাকি? তো স্মৃতিবিজ্ঞানে আমাদের কোন একটা বস্তুর গতি সম্পর্কে আলোচনা করা হয়। মানে বস্তুটার এখন বেগ জানা আছে, কিছু সময় পরে তার বেগ কত হবে, বা রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি যাচ্ছে সেটা কত বেগে যাচ্ছে, তার ত্বরণ কত, কিংবা কোনো একটা বস্তু ধরা যাক উপর থেকে নিচের দিকে পড়ছে, মানে যেমন ধরা যাক একটা গাছ থেকে একটা আম পড়লো, তো সেই আমটার এক্ষেত্রে গতিটা কেমন হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। তো এই একমাত্রিক গতি পড়ার আগে আমাদের কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে, যেমন স্থিতি এবং গতি এই জিনিসগুলো কি। তোমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হলো স্থিতি বা রেস্ট কি। ধরা যাক এই পেনটা আছে, এই পেনটা আমার হাতের উপরে এইভাবে রেখে দিয়েছি, এখন এইভাবে আছে, 5 মিনিট পরেও দেখলাম আমার হাতের উপরেই ও এইভাবে আছে। আবার যদি 1-2 ঘন্টা পরে এসেও আমি যদি দেখি পেনটা এখানে এইভাবেই আছে, তাহলে এই যে পেনটার অবস্থাটাকে আমরা বলবো স্থিতি বা রেস্ট, এবং এই পেনটাকে আমরা বলবো স্থির বস্তু। এরপর যেটা দেখবো আমরা সেটা হলো গতি, গতি বা মোশন। তো ধরা যাক এই পেনটা এরকম একটা উচ্চতা থেকে আমি ছেড়ে দিলাম, তাহলে পেনটা আমার হাতে এসে পড়লো। তাহলে পেনটা প্রথমে এখানে ছিল, তারপরে আস্তে আস্তে নিচে নামলো, নেমে আমার হাতে এসে পড়লো। তো তার মানে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে পেনটার অবস্থানের পরিবর্তন হচ্ছে। সেই কারণে এই পেনটার যে অবস্থা সেটাকে আমরা বলবো গতি, এবং এই পেনটাকে বলবো আমরা গতিশীল বস্তু। তো এই যে স্থিতি বা গতি, এটা কখনোই আমাদের অ্যাবসলিউট হয় না, অর্থাৎ চরম স্থিতি বা চরম গতি, মানে অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে আমাদের কোনো কিছু হয় না। তো এই অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন এই জিনিসটা কি সেটা আমরা ফার্স্টে বুঝবো, তারপরে দেখবো যে এটা কেন হয়। তো এই যে পেনটা গতিশীল ছিল সেটা কার সাপেক্ষে? আমার সাপেক্ষে, কারণ আমি এখানে দাঁড়িয়ে আছি স্থিরভাবে, সেই কারণে আমি দেখছি পেনটা গতিশীল। আবার পেনটা আমার হাতের উপরে স্থির ছিল, তখন আমি দেখছি পেনটা কি, সেই অবস্থায় আমি বলছি কি পেনটা কি স্থির, সেটা কার সাপেক্ষে বলছি? আমার সাপেক্ষে বলছি, কারণ এখানে আমি স্থির বলে পেনটাকে স্থির দেখছি। এইবার আমি যদি এখানে চলতে শুরু করতাম, তাহলে এই স্থির পেনটাকে কিন্তু আমি গতিশীল দেখতাম। যেমন ধরা যাক দুই বন্ধু একটা গাড়িতে করে ঘুরতে যাচ্ছে, তো প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে ওই গাড়ির মধ্যে দেখছে, সে আর চারপাশে কোনো কিছু দেখছে না, জাস্ট গাড়িতে তার দ্বিতীয় যে বন্ধু আছে তার বন্ধুর দিকে তাকিয়ে দেখছে। তো তাহলে সে তার বন্ধুকে কি দেখবে? তার বন্ধুকে অবশ্যই স্থির দেখবে। আর সেই প্রথম বন্ধুই যদি বাইরের দিকে, মানে রাস্তার দিকে তাকিয়ে বা রাস্তার চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলোর দিকে তাকাতো, গাড়িটা যখন গতিশীল আছে তখন কি দেখতো? সেই জিনিসগুলো গাড়ি যেদিকে যাচ্ছে ঠিক তার পিছন দিকে গতিশীল আছে। তার মানে কি হচ্ছে যে ওই যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে দেখছে গাড়ির মধ্যে বসে, গাড়িটা গতিশীল অবস্থায় আছে, তবুও তাকে কেমন দেখছে? স্থির দেখছে। আবার সে বাইরের চারপাশে, রাস্তার চারপাশে যেসব ঘর বাড়ি বা গাছপালা আছে সেগুলোকে কেমন দেখছে? গতিশীল অবস্থায় দেখছে। এবার ধরা যাক ওই গাড়িটাকেই বাইরে থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কোনো একজন দেখছে, তাহলে সে ওই গাড়িটাকে কেমন দেখবে? গতিশীল অবস্থায় দেখবে। আর রাস্তার চারপাশে যে ঘর বাড়ি বা গাছপালা গুলো আছে সেগুলোকে যদি ওই বাইরে দাঁড়িয়ে থাকা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা দেখে, তাহলে সে ওই ঘর বাড়িগুলোকে স্থির দেখবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির মধ্যে যে বসে আছে সে ঘর বাড়িগুলোকে গতিশীল দেখছে, আবার গাড়ির বাইরে রাস্তার ধারে যে দাঁড়িয়ে আছে সে ঘর বাড়িগুলোকে স্থির দেখছে। তার মানে কোনো একটা নির্দিষ্ট বস্তু বিভিন্ন অবস্থানের সাপেক্ষে বস্তুটার অবস্থার পরিবর্তন হচ্ছে, কারোর সাপেক্ষে সে গতিশীল হচ্ছে, কারোর সাপেক্ষে সে স্থির অবস্থায় আছে। তো সেই কারণে আমরা
এই যে চরম স্থিতি বা চরম গতি বলে কোনো কিছু আছে সেটা আমরা বলতে পারি না। সবই আমাদের কি হয়, আপেক্ষিক। আরো একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে সূর্যের চারিদিকে কি হচ্ছে, পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা পৃথিবীতে বসে কি দেখছি, সূর্য আমাদের চারিদিকে ঘুরছে। তার মানে জিনিসটা কেমন হয়ে গেল, আপেক্ষিক। আমরা যদি সূর্যে গিয়ে বসে থাকতে পারতাম বা সূর্য থেকে পৃথিবীটাকে দেখতাম, তাহলে অবশ্যই দেখতাম যে সূর্যটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তার মানে এক্ষেত্রেও জিনিসটা আমরা দেখলাম যে জিনিসটা আমাদের আপেক্ষিক হয়ে যাচ্ছে। এবার এই যে স্থিতি বা গতি পড়লাম, বা কোনো একটা বস্তুর গতি সম্পর্কে আমরা পড়লাম, তার গতি বা স্থিতি কাকে বলা হয়, স্থির বস্তু কাকে বলা হয়, গতিশীল বস্তু কাকে বলা হয়, চরম স্থিতি বা চরম গতি কাকে আমরা বলি। তারপরে আমরা দেখলাম যে চরম স্থিতি বা চরম গতি বলে কিছুই হয় না, সবই আপেক্ষিক। এইবার কোনো একটা বস্তু গতিকে আমরা যখন বর্ণনা করব তখন কিভাবে বর্ণনা করব, তো সেটা বর্ণনা করার জন্য আমাদের কোনো কিছু একটা সাপেক্ষে বর্ণনা করতে হবে। তো যার সাপেক্ষে আমরা বর্ণনা করব সেটাকে আমরা বলে থাকি নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স, বা এক কথায় বলতে হবে রেফারেন্স ফ্রেম। তো যেমন একটু আগে একটা এক্সাম্পল আমি দিলাম যে সূর্যের চারিদিকে আমাদের পৃথিবী ঘুরছে। তো এক্ষেত্রে আমরা রেফারেন্স ফ্রেম হিসেবে বা নির্দেশতন্ত্র হিসেবে কাকে ধরে নিয়েছি, সূর্যকে। এইরকম বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো নির্দেশতন্ত্রকে ধরে নিতে পারি। তো আমাদের যে নির্দেশতন্ত্র দিয়ে বস্তুটার গতিটাকে ব্যাখ্যা করতে সুবিধা হবে, আমরা সেই ধরনের একটা নির্দেশতন্ত্র ধরে নেব, নিয়ে আমরা ক্যালকুলেশনটা করবো বা বস্তুর গতিটা বর্ণনা করব। তো এখন আমরা নির্দেশতন্ত্র সম্পর্কে পড়ব। এই নির্দেশতন্ত্রের মধ্যে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হলো কার্টেসীয় নির্দেশতন্ত্র। তো এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম। এক্সাম্পল হিসেবে ধরলাম যে একটা পিঁপড়ে মেঝের উপর দিয়ে একটা সরলরেখা বরাবর হেঁটে যাচ্ছে। তো ধরলাম পিঁপড়েটা এরকম একটা সরলরেখা বরাবর হেঁটে যাচ্ছে। তো এখান থেকে ও যাত্রা শুরু করেছিল, তার মানে আমরা এখান থেকে ও কতদূর যাচ্ছে সেইটা মেজার করছি। তো কিছু সময় পরে ধরলাম পিঁপড়েটা এখানে এসে পৌঁছে। তো তাহলে আমাকে যদি বলে দেওয়া হয় যে এই পয়েন্টটা থেকে ধরলাম এই পয়েন্টটা থেকে পিঁপড়েটা এখন কি পয়েন্টে আছে, বললো আমাদের এখন বলে দেওয়া হবে যে এই পয়েন্ট থেকে পিঁপড়েটা এতটা দূরত্বে আছে, ধরলাম 5 সেন্টিমিটার দূরত্বে আছে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমরা পিঁপড়েটার অবস্থানটাকে বের করে ফেলতে পারবো। তো এই পয়েন্টটাকে আমরা অ্যাকচুয়ালি এক্ষেত্রে বলে থাকি অরিজিন বা মূল বিন্দু। তো এটাকে আমরা x = 0 দিয়ে ডিনোট করি, আর এই অক্ষটাকে আমরা x অক্ষ বলি। তো যেহেতু পিঁপড়েটার অবস্থানটাকে বোঝানোর জন্য আমাদের এখানে একটাই কোঅর্ডিনেটের দরকার হচ্ছে, সেই কারণে এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বলে থাকি। এইবার বললাম যে পিঁপড়েটাকে এই মেঝের উপরে ধরলাম, এইটা আমাদের মেঝের উপরে র্যান্ডমলি যে কোনো দিকে যেতে দেওয়া হচ্ছে। প্রথমে আমরা কি করছিলাম, পিঁপড়েটাকে বাধ্য করছিলাম যে এই সরলরেখা বরাবর যেতে, তাছাড়া তো কোনোভাবে পিঁপড়ে একটা সরলরেখা বরাবর যাবে না, এটা ধরে নিলাম বাধ্য করছিলাম যেতে। এবার পিঁপড়েটাকে ছেড়ে দিলাম মেঝের উপর, তাহলে পিঁপড়েটা কি হবে, র্যান্ডমলি এরকম ঘুরে বেড়াবে। তো কোনো একটা মুহূর্তে ধরুন পিঁপড়ে যখন এখানে আছে, তখন ওর ওই অবস্থানটাকে বোঝানোর জন্য আমাদের কি দরকার, আমাদের এইটা ধরলাম আমাদের এক্ষেত্রে সেই অরিজিন বা এটা হলো আমাদের অরিজিন। তো এর অবস্থানটাকে আমরা 0 ধরে নিলাম, এই দিক বরাবর 0 আর এই দিক বরাবর এখান থেকে 0 কাউন্ট করা হচ্ছে, তার মানে এর যে কোঅর্ডিনেট সেটা 0 0 ধরে নিলাম। এই দিক বরাবর আমরা x অক্ষ ধরলাম, আর এই দিক বরাবর আরেকটা অক্ষ ধরে নিলাম যেটা y অক্ষ। তো এই পয়েন্টটা, যে পয়েন্টটা পিঁপড়েটা এখন আছে, সেই পয়েন্টটা আমাদের বোঝাতে গেলে আমাদের বলতে হবে যে এই x অক্ষ বরাবর পিঁপড়েটা কত দূর গিয়েছে। তো এখান থেকে যদি আমরা এখানে একটা লম্ব টানি x অক্ষের উপরে, তাহলে বলতে পারবো যে ঠিক এত দূর গিয়েছে পিঁপড়েটা, কোন নামটা x দূরত্ব। আর এখান থেকে যদি আমরা এর উপর লম্ব টানি, তাহলে এই দূরত্বটা আমাদের এই জায়গা থেকে পিঁপড়েটা কতটা দূরত্বে আছে, লম্ব দূরত্বে আছে, সেটা আমরা বলতে পারবো। তো এটাকে ধরলাম y, তাহলে এই পিঁপড়ের অবস্থান যে স্থানাঙ্ক সেটা হয়ে গেল x, y। তার মানে এই মূল বিন্দু থেকে
পিভেটা x অক্ষ বরাবর x দূরত্বে আর y অক্ষ বরাবর y দূরত্বে আছে। তার মানে এই যে x অক্ষ বরাবর x দূরত্ব আর y অক্ষ বরাবর y দূরত্বে গেলে x অক্ষের সাথে লম্বালম্বী, তো আমরা কি পাবো, পিভেটার অবস্থানটাকে পেয়ে যাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি পিভেটা যেহেতু একটা নিজের উপরে র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে, তো পিভেটার অবস্থানটাকে জানতে গেলে আমাদের দুটো জিনিসের দরকার পড়ছে, একটা হলো x এর মান আর একটা হলো y এর মান। সেই কারণে এই ধরনের গতিটাকে আমরা টু ডাইমেনশনাল মোশন বা বলে থাকি। নেক্সট আমরা পড়ব থ্রি ডাইমেনশনাল মোশনটা কি। ধরলাম এই যে পিভেটার পাখা গজিয়েছে, তো পিভেটার পাখা গজালে কি হবে, পিভেটা উঠতে শুরু করবে। পিভেটা যখন উঠতে শুরু করছে তখন পিভেটার অবস্থানটাকে বোঝানোর জন্য আমাদের আরেকটা কোঅর্ডিনেটের দরকার পড়বে, কারণ x y দিয়ে আমরা একটা নির্দিষ্ট তলে পিভেটার অবস্থানটাকে বোঝাতে পারছিলাম। এই পিভেটা তো মেঝেটা থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, সেই উচ্চতাটাকে বোঝানোর জন্য আমাদের আরেকটা এরকম x y এর মতো আরেকটা কোয়ান্টিটির দরকার পড়বে। তো সেটা আমরা কিভাবে বোঝাবো, ধরলাম আমরা আমাদের এরকম তিনটে, আগে যেমন দুটো ছিল এখন তিনটে অক্ষ আছে, এদিকে x অক্ষ হচ্ছে, এদিকে y অক্ষ আর এদিকে z অক্ষ। এই x আর y আমাদের মেঝেটা আর z টা হলো মেঝে থেকে উচ্চতাটা আমরা মাপছি। তো তাহলে পিভেটা ধরলাম এখানে আছে, এর অবস্থানটাকে বোঝাতে গেলে আমাদের x y এর সাথে আরেকটা কোয়ান্টিটি z এর দরকার পড়ছে, যেটা দিয়ে আমরা উচ্চতাটাকে মাপছি। তো এই উচ্চতাটা আমি কিভাবে মাপছি, এখান থেকে এই পয়েন্ট থেকে যদি আমরা এই x y যে তলটা আছে অর্থাৎ মেঝের উপরে যদি আমরা লম্ব টানি, তাহলে এখান থেকে এইরকম, তো এখান থেকে আমাদের এই দূরত্বটা x কে বোঝাবে, আর এখান থেকে এই দূরত্বটা এই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব সেটা দিয়ে আমরা y টাকে জানতে পারবো। তার মানে এই প্লেনে x y যে প্লেনটা আছে সেখানে এই পয়েন্টের যে কোঅর্ডিনেট হলো সেটা আমাদের x, y, আর এখান থেকে আমরা এর উপরে একটা লম্ব নিলাম এর উপরে অর্থাৎ z অক্ষের উপরে, তাহলে এইটুকু দূরত্ব আমাদের z অক্ষ মানে বরাবর যতটা উচ্চতা ও গিয়েছে পিভেটা আছে, মানে যতটা মেঝে থেকে যতটা উচ্চতা আছে সেই উচ্চতা আমাদের z দিয়ে বোঝায়। তাহলে x অক্ষ বরাবর এতটা দূরত্ব, y অক্ষ বরাবর এতটা দূরত্ব আর z অক্ষ বরাবর আমরা z দূরত্ব গেলে ওই পিভেটার অবস্থান থেকে খুঁজে পেয়ে যাব। তো তাহলে এখানে পিভেটার অবস্থানটাকে জানতে গেলে আমাদের x y z তিনটে কোয়ান্টিটি দরকার পড়ছে। তো সেই কারণে যেহেতু তিনটে কোয়ান্টিটি আমাদের দরকার পড়ছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতি। তো আরেকবার আমি সামারি করছি, সেটা হলো যেহেতু এখানে একটা কোয়ান্টিটি দরকার পড়ছিল ফার্স্ট কেসটায় পিভেটার গতিটাকে বোঝানোর জন্য, সেই কারণে এটাকে বলা হচ্ছিল ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। সেকেন্ড কেসটা যখন পিভেটা মেঝের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তখন ওর অবস্থানটাকে বোঝানোর জন্য আমাদের দুটো কোয়ান্টিটির দরকার পড়ছিল, একটা হলো x আর একটা হলো y। সেই কারণে এই মোশনটাকে আমরা বলছিলাম টু ডাইমেনশনাল মোশন বা দ্বিমাত্রিক গতি। আর থার্ড এই ক্ষেত্রে আমাদের তিনটে কোয়ান্টিটি, একটা x y আর z, যখন পিভেটা আমি বলছিলাম পিভেটার পাখা গজিয়েছে এবং পিভেটা উঠছে সেই কেসটায় তখন তিনটে কোয়ান্টিটির দরকার পড়ছে, সেই কারণে এই মোশনটাকে আমরা বলছি থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতি। এছাড়াও আমাদের আরো কয়েকটা নির্দেশতন্ত্র আছে যেগুলো আমাদের অতটা ডিটেলসে জানা দরকার নেই, তবুও আমি অল্প সেগুলো সম্পর্কে বলবো। আমাদের মেইনলি এই কার্টেসীয় নির্দেশতন্ত্রটা জানলে কাজ চলে যাবে। এছাড়াও আমাদের আরেকটি নির্দেশতন্ত্র হলো পোলার ফ্রেম অফ রেফারেন্স বা পোলার নির্দেশতন্ত্র। এখানে কি করা হয়, একটা পয়েন্টকে মূল বিন্দু থেকে তার যে দূরত্ব আর সেটা x অক্ষের সাথে যে কোণ করে আছে তার সাহায্যে বোঝানো হয়। ধরলাম এই এখানে আমাদের একটা পয়েন্ট আছে যার কোঅর্ডিনেট হলো x, y। এইবার এই পয়েন্টটার আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব হলো r, আর এটা x অক্ষের সাথে থিটা কোণ করে আছে। তাহলে এই পয়েন্টটাকে পোলার কোঅর্ডিনেটে আমরা এভাবে লিখতে পারি r, থিটা। এখন অবশ্যই এই x y আর r থিটার মধ্যে একটা রিলেশন আছে,
তো সেই রিলেশনটা আমাদের এইরকম, এখান থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, তাহলে এই দূরত্বটা আমাদের এক্ষেত্রে হয়ে যাবে আর cos থিটা। আর এখান থেকে যদি লম্ব টানি তাহলে এই দূরত্বটুকু আমাদের হয়ে যাবে আর sin থিটা। তো এটা আমরা যে কোনো কাজে লাগিয়ে কিন্তু বের করে নিতে পারি। এইবার আবার যেহেতু এই পয়েন্টটার স্থানাঙ্ক আমাদের x, y, সেই কারণে আমরা এইটা ইকুয়াল টু কি বলতে পারি, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা x বলতে পারি, তার মানে এইটা ইকুয়াল টু আমাদের x হয়ে যাবে, আর এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা y বলতে পারি। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু r sin থিটা। তার মানে x আর y এর সাথে r থিটার আমরা রিলেশন একটা পেয়ে গেলাম। এবার উল্টোটাও আমরা এখান থেকে বের করতে পারি, এই দুটোকে যদি বর্গ করে যোগ করে দিই তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পাই r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। কারণ এই সাইডে যখন বর্গ করব তখন একটা টার্ম আমাদের আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত জানি 1 জানি, সেই কারণে আমাদের এই পার্টটাই আমাদের শুধু r স্কয়ার করে থাকবে, এই সাইডে যখন বর্গ করে যোগ করব, আর এই সাইডে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখান থেকে আমরা r এর ভ্যালু এইভাবে বের করে নিতে পারি রুট ওভার এইটা। আবার এইটাকে যদি এইটা কি ভাগ করি তাহলে আমরা কি লিখতে পারি, এরকম r sin থিটা বাই r cos থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, তাহলে r sin থিটা মানে আমাদের y বাই x, মানে r কেটে গেল, তাহলে আসছে আমাদের tan থিটা ইকুয়াল টু y বাই x। এখান থেকে আমরা থিটার মান বের করে নিতে পারি। তো এই দুটো হলো আমাদের y আর x এর সাথে r থিটা কিভাবে কনভার্ট করব তার রিলেশন, আর এই দুটো হলো আমাদের r থিটা থেকে x আর y এর আমরা কিভাবে কনভার্ট করব তার রিলেশন। তো এটা হলো আমাদের পোলার রেফারেন্স ফ্রেম, পোলার নির্দেশাঙ্ক। নেক্সট আমাদের স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। তো এই স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স এখানে এটা আমাদের অ্যাকচুয়ালি কি কাজে লাগে, কোন একটা ধরা যাক এখন ফুটবল শেপের মতো কোনো একটা বস্তুকে নিয়ে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে আমরা যদি কার্টেসীয় নির্দেশাঙ্ক ইউজ করি সেক্ষেত্রে আমাদের এই বস্তুটাকে নিয়ে আলোচনা করাটা অনেকটাই কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এই স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স ইউজ করতে পারি। আবার ধরা যাক কোনো একটা এরকম সিলিন্ড্রিক্যাল শেপ, মানে চোঙাকৃতি আকারে চোঙাকৃতি একটা আমাদের বস্তু আছে। তো সেই বস্তুটার গতিটাকে বা সেই বস্তুটাকে নিয়ে যখন আমরা আলোচনা করব তখন কিন্তু আমাদের এই সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স ধরে নিয়ে আলোচনা করলে এই বস্তুটা সম্পর্কে আলোচনা করা সুবিধাজনক হবে। আমরা এক্ষেত্রে যদি এই স্ফেরিক্যাল ফ্রেম অফ রেফারেন্স ধরে নিই বা কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স ধরে নিই, তো সেক্ষেত্রে এই বস্তুটাকে নিয়ে আলোচনা করাটা কিন্তু অপেক্ষাকৃত জটিল হয়ে যায়। তো এগুলো আমাদের অতটা ডিটেলস নেই, সেই কারণে আমি আর ডিটেলসে যাচ্ছি। তো এই হলো আমাদের নির্দেশাঙ্ক বা ফ্রেম অফ রেফারেন্স। এবার আমরা কোনো বস্তুর বিভিন্ন ধরনের গতি সম্পর্কে পড়ব। তো ধরো কোনো একটা বস্তু একটা সরলরেখা বরাবর যাচ্ছে, মানে ধরলাম যে একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, তো সেই গাড়িটাকে বর্ণনা করার জন্য আমাদের গাড়ির যে স্ট্রাকচার মানে গঠনটা হয় সেটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে গাড়িটাকে আমরা একটা বস্তু কণা হিসেবে ধরে নিতে পারি। তো এই ধরনের কোনো বস্তুর গতিকে আমরা যখন বিশ্লেষণ করব এক্ষেত্রে, তখন কিন্তু আমাদের ওই বস্তুটার আকার যেমন দরকার নেই, সেটাকে আমরা জাস্ট একটা বস্তু কণা বা কোনো একটা কণা হিসেবে ধরে নিয়ে বস্তুটার গতিটা মানে এখন ওর বেগ এত, কিছু সময় পরে ওর বেগ কত হবে সেগুলো কিন্তু বের করে নিতে পারি খুব সহজে। তো এই গতিকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি। প্রধানত গতিকে আমরা বা মোশন এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। একটা হলো আমাদের চলন বা ট্রান্সলেশন, আরেকটা হলো আমাদের ঘূর্ণন বা রোটেশন আর এই দুটো একসাথে যেখানে উপস্থিত থাকে সেটাকে আমরা বলি মিশ্র গতি। তো ফার্স্টে চলন, তারপরে ঘূর্ণন, তারপরে মিশ্র গতি আমরা পড়ব। তো এই চলন কি অ্যাকচুয়ালি, ধরা যাক আমাদের এরকম একটা শেপের বস্তু আছে, বস্তুটা একটা সরলরেখা বরাবর যাচ্ছে, কিছু সময় পরে বস্তুটা এখানে এসে পৌঁছালো,
আবার আরো কিছু সময় পরে বস্তুটা এখানে এসে পৌঁছায়। এইবার বস্তুটার মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট ধরে নিচ্ছি। ধরলাম এই বস্তুটাই তিনখানা পয়েন্ট ধরলাম, এইটা একটা, এইটা একটা, আর একটা এইটা। এদের নাম দিলাম এ, এটা হলো আমাদের বি, এটা হলো সি পয়েন্ট। তো বস্তুটা যখন এখানে পৌঁছাবে তখন কি হবে, এ পয়েন্টটা আমাদের এরকম জায়গায় থাকবে, বি পয়েন্টটা আমাদের এরকম জায়গায় থাকবে, আর সি পয়েন্টটা আমাদের এরকম জায়গায় থাকবে। তাহলে এটাকে আমরা এই অবস্থানে আমরা ধরে নিলাম, এটা এ ড্যাশ পয়েন্ট, এটা হলো আমাদের বি ড্যাশ পয়েন্ট, এটা হলো সি ড্যাশ পয়েন্ট। এটা একটু এইদিকে হবে, এখানে ছিল তার মানে এটা মোটামুটি এরকম জায়গায় হবে, এটা সি ড্যাশ পয়েন্ট। তো আবার বস্তুটা যখন এই অবস্থানে এসে পৌঁছাবে তখন পয়েন্টগুলো আমাদের এরকম হয়ে যাবে। এটা কি ধরলাম এই ডবল ড্যাশ, এই পয়েন্টটা মোটামুটি এখানে, এটা হলো আমাদের বি ডবল ড্যাশ, আর এই পয়েন্টটা মোটামুটি আমাদের এখানে থাকবে, এটা হলো আমাদের সি ডবল ড্যাশ পয়েন্ট। এখন আমরা যদি এই পয়েন্টগুলোকে একটা সরলরেখা দিয়ে যোগ করার চেষ্টা করি এইভাবে, এবার বি বি ড্যাশ, বি ড্যাশ বি ডবল ড্যাশ এগুলো যোগ করলাম, সি সি ড্যাশ, সরি সি সি ড্যাশ, সি ড্যাশ সি ডবল ড্যাশ, এটা যোগ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে রেখাগুলো পাচ্ছি এগুলো কি হচ্ছে, পরস্পরের সাথে সমান্তরাল হচ্ছে। আর এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখি, খেয়াল করি, এই যে এ বি, এ ড্যাশ বি ড্যাশ, এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ এগুলো যোগ করি, তাহলে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পরস্পরের সাথে সমান হচ্ছে। আর কি হচ্ছে, এগুলো দৈর্ঘ্য আমাদের সেম হচ্ছে, সেম থাকছে এরকম। এই দুটো পয়েন্টের ক্ষেত্রেও সেম হচ্ছে জিনিসটা। তো এগুলো কিন্তু চলনের বৈশিষ্ট্য। তো আমরা তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যে এই বস্তুটা যখন চলন হচ্ছে, তো বস্তুটা যে কণাগুলো দিয়ে তৈরি, সেই কণাগুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে চলন হচ্ছে, এবং সেই চলনগুলো পরস্পরের সাথে সমান এবং সমান্তরাল হচ্ছে। তার মানে বস্তুটা এখান থেকে যখন এই পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করছে, সেই সেম দূরত্বগুলো আমাদের এ এ ড্যাশ, বি বি ড্যাশ, সি সি ড্যাশ, বা এইটা এটা মানে এ ড্যাশ এ ডবল ড্যাশ, বি ড্যাশ বি ডবল ড্যাশ, আর সি ড্যাশ সি ডবল ড্যাশ, এটা হচ্ছে। আর কি হচ্ছে, যে বস্তুটা বিভিন্ন অবস্থানে, এই অবস্থানে, এই অবস্থানে বা এই অবস্থানে, এই যে কোনো দুটো কণার মধ্যে যে দূরত্বটা, একটা লাইন যদি আমরা ড্র করি, তাহলে সেগুলো পরস্পরের সাথে কি হবে, অবশ্যই সমান্তরাল। তো এগুলো হলো আমাদের চলন গতির বৈশিষ্ট্য। নেক্সট আমরা ঘূর্ণন গতিটা দেখব। তো এবার আমরা ঘূর্ণন গতিটা কেমন হয় সেটা দেখবো, বা ঘূর্ণন গতি কাকে বলে সেটা দেখবো। তো ঘূর্ণন গতিটা একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে একটা পাখার গতি। পাখা তো ফ্যান, ফ্যানের ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে একটা দণ্ড থাকে, সেই দণ্ডটা থেকে ফ্যানের পাখা, ফ্যানটা ঝুলে থাকে। তো এই দণ্ডটা সবসময় আমাদের কি থাকে, স্থির অবস্থায় থাকে, আর তার চারপাশে পাখাগুলো আমাদের একটা বৃত্তাকারে ঘুরতে থাকে। তো এই পাখাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট কোণ অতিক্রম করে। তো সেটা আমরা একটা ছবির সাথে যদি বোঝাতে চাই, তার মানে এরকম একটা পথ আছে, সেই পথের একটা ঘূর্ণন অক্ষ আছে। এইবার এখান দিয়ে একটা বস্তু ঘুরছে বৃত্তাকার পথে এইদিকে। তাহলে বস্তুটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, সেই কোণগুলো, ধরলাম এটা একটা কোণ উৎপন্ন করলো একটা নির্দিষ্ট সময় অন্তর, আরেকটা কোণ এখানে উৎপন্ন করলো, তো আরেকটা কোণ ধরলাম এখানে করলো। তো সেই কোণগুলো কিন্তু সবসময় আমাদের সেম থাকবে। তো এটা হলো আমাদের ঘূর্ণন গতির বৈশিষ্ট্য। তাহলে ঘূর্ণন গতিতে আমাদের একটা ঘূর্ণন অক্ষ থাকবে, যেটা সর্বদা স্থির হবে, এবং আমাদের যে কণাটা এই ঘূর্ণন গতি সম্পন্ন করছে, সেটা নির্দিষ্ট সময়ের অবকাশে একটা এই এই ঘূর্ণন অক্ষ বা এই পথটার যে কেন্দ্র, সেখানে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করবে। এছাড়া আমরা ঘূর্ণন গতির এক্সাম্পল হিসেবে আরো এক্সাম্পল দিতে পারি, যেমন গাড়ির চাকার যে গতিটা হয়, সেটা কিন্তু ঘূর্ণন গতির এক্সাম্পল। তো চাকাটা কি হয়, একটা নির্দিষ্ট অক্ষ থাকে, সেই অক্ষের চারপাশে ঘুরপাক খায়, সেটাও কিন্তু আমাদের ঘূর্ণন গতির এক্সাম্পল। নেক্সট আমরা মিশ্র গতি করব, তো যেখানে আমাদের চলন আর ঘূর্ণন দুটো একসাথে উপস্থিত থাকে। তো এই মিশ্র গতি হলো আমাদের চলন আর ঘূর্ণন, চলন প্লাস ঘূর্ণন গতি একসাথে উপস্থিত থাকে। যেমন যে একটা গাড়ির চাকা, একটা গাড়ি যখন চলছে তখন কি হচ্ছে,
চাকাটা তার অক্ষের সাপেক্ষে এখন ঘুরছে। ঘোরার ফলে এই গতিটাকে আমরা কি বলতে পারি? ঘূর্ণন গতি বলতে পারি। তার সাথে সাথে কি হচ্ছে, গাড়িটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে চাকাটাও সামনের দিকে আমাদের এগিয়ে যাচ্ছে। তো সেই কারণে গাড়ির চাকার গতিটাকে কিন্তু আমরা এই মিশ্র গতি হিসেবে বলতে পারি, কারণ এখানে গাড়ির চাকার ঘূর্ণন এবং ত্বরণ আমরা একসাথে দেখতে পাচ্ছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।